আজ আমি কথা বলবো আমার পড়া বেশ কিছু সমসাময়িক লেখকদের উপন্যাস নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম যে উপন্যাসটার কথা বলবো সেটা সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা শূন্য পথের মল্লিকা, এবং বইটা এবারে 1431 বঙ্গাব্দে আনন্দ পুরস্কার পেয়েছে। এবং আমি আগে যে খুব বেশি বইটা কেনার প্ল্যান করেছিলাম সেটা একদমই না। বলতে পারেন এই পুরস্কারটার কথা শোনার পর থেকে আমার মনে হয়েছে যে হ্যাঁ, এবার উপন্যাসটা একটু পড়ে দেখতে হয়। মানে মনে হয়েছিল যে এত বৃহৎ আকারের উপন্যাস প্লাস পুরস্কারপ্রাপ্ত। তো আমার একটা সেই দিক থেকে একটা ইন্টারেস্ট গ্রো করেছিল। নয়তো অনেক দিন হয়ে গেছে আমি সরঞ্জিৎ চক্রবর্তীর উপন্যাস পড়ি না। কারণটা আরও অন্যান্য পাঠকদের মতনই আমার প্রচণ্ড একই রকম মনে হয়, বা মনে হয় যে আমার সেরকম ইন্টারেস্ট গ্রো করে না। তাহলে এবার পড়ে আমার কীরকম লাগলো বা আপনাদের কি পড়ে দেখা উচিত? তো সেটা নিয়ে আমি প্রথমে বলবো। প্রথমে আগে আমি একটুখানি উপন্যাসের প্লট সম্পর্কে আলোচনা করি। এটা অবশ্যই একটা প্রেমের উপন্যাস। মানে এটা সাইমালটেনিয়াসলি রাজনীতিটা প্রচণ্ডভাবে চলে, এবং রাজনীতির প্রভাব যে প্রেমের ওপর পড়ছে সেটা আপনারা বুঝতে পারবেন। মানে এই গল্পটা টোটাল 25 বছরের গল্পকে নিয়ে, যত সম্ভব 1995 থেকে 20, হ্যাঁ, যত সম্ভব না 1995 থেকে 2020, এই পুরো 25টা বছরের মধ্যে দিয়ে পুরো গল্পটা চলে। এবং সেই 1995তেও কীভাবে রাজনীতি প্রেমের ওপর প্রভাব বিস্তার করেছিল, 2020তেও কীভাবে করেছিল, তো সেটা আমরা দেখতে পাই। তো এটা রাজনীতি ও প্রেমের উপন্যাস আপনারা বলতে পারেন। যেটা মনে হয়েছে একদম শুরুতেই, যেটা আমি আমার শর্টসেও বলেছিলাম, যে ভীষণ ইন্টারেস্টিং রাইটিং স্টাইল। মানে আমি তো মানে খুব জিনিস পড়িনি, কিন্তু এরকমটা অন্য কোথাও হয়ে থাকলে হতে পারে। কিন্তু আমার এটা প্রথমেই মনে হয়েছে, মানে বইয়ের প্রথম প্রায় 60 পাতা মতন, 50 to 60 পেজেস, মানে এতটাই ইউনিক লেগেছে। প্রত্যেকটা অধ্যায় শুরু হচ্ছে একটা ডিফারেন্ট ক্যারেক্টারের পার্সপেক্টিভ থেকে। মানে একদম ডিফারেন্ট। মানে প্রথম ভাবুন, প্রায় 50 থেকে 60 পাতা, মানে নতুন নতুন চরিত্রটা আপনাদের কাছে আসছে, এবং তাদের পার্সপেক্টিভ থেকে আমরা সম্পূর্ণ গল্পটা, তাদের ন্যারেশনে আমরা সম্পূর্ণ গল্পটা জানতে পেরেছি। প্রথম অধ্যায়ে আপনি যার কথা জানতে পারছেন, তার ন্যারেশনে হয়তো আপনি একটা ডিফারেন্ট একটা চরিত্রের নাম জাস্ট জানতে পারলেন তার গল্পের মাধ্যমে। তো পরের অধ্যায়ে গিয়ে দেখবেন যে এবার ওই যে নতুন যে চরিত্রটার কথা বললাম, তার পার্সপেক্টিভ থেকে গল্পটা। মানে এই সম্পূর্ণ ব্যাপারটা প্রায় বললাম যে অনেকক্ষণ ধরে চলেছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল, ভীষণ ভালো লেগেছিল। আর এটাতেই আমি বলতে পারবো যে গল্পের আরও একটা পজিটিভ দিকের কথা, যে প্রত্যেকটা চরিত্র যে কীভাবে ইন্টারকানেক্টেড, সেটা যখন আপনারা গল্পের মাধ্যমে যখন বুঝতে পারবেন, তখন আপনাদের বেশ ভালো লাগবে। কারণ অন্তত আমার ভালো লেগেছিলো যখন আমি বুঝতে পারছিলাম, ও আচ্ছা আচ্ছা, এই ক্যারেক্টারটা তাহলে এর সাথে লিঙ্কড। এইরকম যখন ব্যাপারটা হচ্ছিলো, তখন সেটা আমার বেশ ভালো লেগেছিলো। আমি যে কটা সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা পড়েছি, তো সেখানে এরকম হয় না যে প্রত্যেকটা নায়কের সাথে একটা করে তার লেজুর টাইপের থাকে। মানে যারা একটুখানি একটা হাসির একটা চরিত্র প্লে করে, তারা একটুখানি হাস্যকর হাস্যকর একটু কথা বলে দিল। আমার এখন চরিত্রগুলোর নাম মনে নেই, কিন্তু আমার এইটুকুন মনে আছে থাকে মোটামুটি। তো সেটা আমি এই গল্পে কিন্তু পাইনি, আর যেটা আমার খুব ভালো লেগেছে। মানে আমার ওই ক্রিঞ্জ কমেডি ওসব অত বেশি ভালো লাগে না। তো এখানে সেই জিনিসটা হয়নি। তো আমার একটা অবশ্যই এটা পজিটিভ দিক লেগেছে। আর এই 3 নম্বর পজিটিভ পয়েন্ট থেকেই বলতে পারেন যে একটা নেগেটিভ পয়েন্টও আসছে। সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে চরিত্রগুলো কিন্তু, মানে অনেক কটা চরিত্র, আবার এত মোটা উপন্যাস, অবশ্যই মানে মানুষের একটা কথা থাকে যে কত কত চরিত্র, কত চরিত্র। আমার মনে হচ্ছে চরিত্র বেশি থাকবে, সেটাই স্বাভাবিক, তাই না? মানে এত বড় উপন্যাস, অল্প কয়েকটা চরিত্র দিয়ে তো হয় না। আমরা যে কোনো উপন্যাসের ক্ষেত্রে দেখি না কেন, প্রচুর চরিত্র থাকেই। এক্ষেত্রেও সেরকম। কিন্তু বেশ কিছু ক্যারেক্টার রয়েছে যাদের ক্যারেক্টার বিল্ড আপ আমার তেমন ভালো লাগেনি। এই যে বললাম যে কোনো হাস্যকর চরিত্র নেই, তো এখানে একটা চরিত্র আছে লালু বলে। তো আমরা যখন, মানে ওটাও যথেষ্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, এবং আমরা যখন লালুর পার্সপেক্টিভ থেকে যখন গল্পটা শুনি, তখন লালুকে আমাদের বেশ সমঝদার একটা, বেশ ঠিকঠাক মানসিকতার একটা ছেলে মনে হয়। কিন্তু ও অন্যের গল্পে, ঠিক আছে, মানে অন্যের পার্সপেক্টিভ থেকে যখন আমরা লালুকে দেখতে পাই, তখন মনে হয় যে লালু কেমনটা অদ্ভুত অদ্ভুত একটুখানি হাসানোর চেষ্টা করছে। মানে আমার এটা মনে হচ্ছে যে এটা কারোর ভালো লাগতেও পারে, যে এটা হয়তো ক্যারেক্টারটা শেড বোঝাচ্ছে। কিন্তু আমার এখানে ব্যাপারটা একটু অদ্ভুত লেগেছে। মানে আমার মনে হচ্ছে যে একটা ক্যারেক্টার যে সবার সামনে তাকে, যে তাকে এমন একটা, মানে তাকে একটা কমেডি, মানে এমন হাস্যকর হাস্যকর কথা তাকে দিয়ে বলানো হচ্ছে, কিন্তু তার নিজের জীবনে একটা ব্যাপার রয়েছে যেটা মোটেও, তো সেখানে আমরা তাকে দেখতে পেয়ে সে মোটেও আর কি ওরকম খুব লাইট হার্টেড ছেলেপুলে নয়। তো এটা আমার মনে হচ্ছে যে কারোর ক্ষেত্রে মনে হতে পারে যে এটা ক্যারেক্টার বিল্ডিংয়ের সমস্যা, যেটা আমার খানিকটা হলেও মনে হয়েছে। কারোর কাছে মনে হতে পারে যে ক্যারেক্টারের শেড। এই ব্যাপারটাই আমার লেগেছে আরেকটা ক্যারেক্টারের সাথে, যার নাম জিনি, ভালো নাম জিনিয়া। তো ওই জিনি ক্যারেক্টারের ক্ষেত্রে মনে হচ্ছে যে শুরুর দিকে ওকে বলা হয়েছিল খুব বকবকি করা, মানে খুব বকবক করা মেয়ে।
কিন্তু পরের দিকে যখন জিনির পার্সপেক্টিভ থেকে দেখলাম, তখন জিনি নিজেকে বলছে যে ও নাকি খুব শান্ত মেয়ে। ঠিক আছে? বরাবরের শান্ত মেয়ে। তো এই জিনিসগুলো না আমার একটু অদ্ভুত, অদ্ভুত লেগেছে। আরেকটা ব্যাপার বলছি, এটা মানে আমি তো প্রচণ্ড মানে প্রচণ্ড আরকি খুঁটিয়ে, খুঁটিয়ে দেখা আমার একটা স্বভাব হয়ে গেছে এখন আরকি। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে একটা ছেলে যে কিনা একদম গ্রামের ছেলে, সে যখন আম আকাশের উপমা দিচ্ছে, তাকে বলছে বাটার পেপারের মতন। মানে যে অনেক কিছুই জানে না গ্রামের ছেলে, তার কাছে এরকম একটা উপমা মানে একটু অদ্ভুত শোনায়। তো এই টুকটাক জিনিসগুলো আমার চোখে পড়েছে বা আমার মনে হয়েছে যে একটা রাইটিংয়ের একটা সমস্যা আমার ক্ষেত্রে অন্তত মনে হয়েছে। আরেকটা প্রশ্ন, আমি জানি না এটা কারোর মনে হয়েছে কিনা, কিন্তু আমি বলে দিচ্ছি, কারোর যদি মনে হয় যে শেষটা কি বেশি তাড়াহুড়ো হয়ে গেছে? উত্তর হচ্ছে যে না, শেষটা একদমই তাড়াহুড়ো হয়নি। বরং এই শেষটার জন্য যে একটা ক্যারেক্টার বিল্ড আপ বা একটা গল্পের বিল্ড আপ যেটা হয়েছিল সেটা কিন্তু দরকার ছিল। এবং আরেকটা যেটা বলতে যে তাড়াহুড়ো হয়নি, কিন্তু কিছুটা কিন্তু সিনেম্যাটিক হয়েছে। এটা অস্বীকার করব না। বরং গল্পে বেশ জায়গায় কিন্তু বেশ সিনেম্যাটিক ব্যাপার-স্যাপার রয়েছে। একটা জায়গা আছে যে একটা কলকাতার একজনের বাড়ি খোঁজা। ঠিক আছে? সেটাও যথেষ্ট মনে হয় যেন পুরোনো দিনের সিনেমার মতন করে পুরো ব্যাপারটা হলো। তো এই কিছু কিন্তু সিনেম্যাটিক ব্যাপার-স্যাপার কিন্তু রয়েছে। সবশেষে গিয়ে বলব যে এই বইটা কি আপনারা পড়বেন বা আমার কেমন লেগেছে? আমি বলব বইটা আমার মোটামুটি ভালো লেগেছে। খুব ভালো লাগেনি। মানে আমি যেমন একটা ব্যাপার ছিল যে আনন্দ পুরস্কার প্রাপ্ত বই। তো সেইরকম আমার সেইরকম অর্থেও আমার ভালো লাগেনি। কিন্তু নিজে কিনে পড়তে পারেন যদি আপনি শরণজিৎ চক্রবর্তীর একদম বিশাল বড় ভক্ত হয়ে থাকেন, তাহলে বলব যে আপনি কিনে পড়তে পারেন। আপনাদের হয়তো খুব ভালো লেগে যেতে পারে। কিন্তু যারা একটু নিরপেক্ষ, যাদের মনে হয় যে ঠিক আছে একটা নতুন উপন্যাস এসেছে, পুরস্কারপ্রাপ্ত উপন্যাস এসেছে, ট্রাই করে দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি হয়তো অতটাও স্যাটিসফাইড হবেন না আমার মতন। আ কারো কাছে যদি পারেন তো ধার করে নিয়ে, বা যদি পারেন লাইব্রেরি, তো সেখান থেকে নিয়ে পড়লেও আপনার চলে যাবে। মানে আপনাকে যে বইটা একদম নিজের সংগ্রহে রেখেই পড়তে হবে, সেরকমটা আমার মনে হয়নি। আচ্ছা, যে নেক্সট যে বইটার কথা বলব সেটা অভিজ্ঞান গাঙ্গুলির লেখা হত্যার শাস্ত্র। আ বইটাতে রয়েছে মোট মিলিয়ে ৩ টে গল্প এবং একটা উপন্যাস। বইটা নিয়ে এলাম তার কারণ এখানের গল্পগুলোর নাম আমার মনে নেই। কিন্তু ৩ টে গল্প আর একটা উপন্যাস পড়ে বলতে পারেন যে আমি মানে আমার না এতটা এক্সপেকটেশনই ছিল না। মানে অনেকে বলেছেন ভালো। কিন্তু কোথাও গিয়ে মানে বাই ডিফল্ট আমার একটা মাথায় মানে মাথায় ঢুকে গেছে যে মানে এখন এত আসলে এত আ ডিটেকটিভ স্টোরি এত সবকিছু বেরিয়েছে না, তো আমার না মানে বলতে খারাপ শোনালেও মানে আ ডিটেকটিভ স্টোরির প্রতি আমার একটা ইয়ে চলেই এসেছে যে ওভার হাইপড বা এরকম একটা ব্যাপার আমার মাথার মধ্যে ঢুকে গেছে। তো কিন্তু এই বইটা তবু আমার পড়তে ইচ্ছে করেছিল। অনেকদিন ধরে পড়তে ইচ্ছে করেছিল। তার জন্য বইটা কিনেছি এবং যখন আমি পুরো বইটা শেষ করলাম, মানে আমার মাথায় যে এত চিন্তা কিলবিল করছে। উম বলতে পারি যে এই বইটা আমার এই যে একটা স্টিরিওটাইপ ভাবনা, স্টিরিওটাইপ কিনা জানি না। কিন্তু এই যে আমার যে ভাবনা সেটা একদম ভীষণভাবে পাল্টে দিয়েছে। মানে নতুন লেখকদের বই ট্রাই করতে গেলে মানে যে সারাক্ষণ যে সেটা ওভার হাইপড হবেই, আ সেই ভাবনাটা কিন্তু আমাকে এই বইটা কাটিয়ে দিয়েছে। তো এই বইটার ভূমিকা তার জন্য আমার কাছে অনেকটা। এখানে ১ম যে গল্পটা রয়েছে তার নাম শলাক শাস্ত্র এবং আমার এটা ভালো লেগেছে। খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। 2nd রয়েছে শীল শাস্ত্র এবং যেটা আমার বেশ ভালো লেগেছে। মানে ১ম গল্পটা পড়ে আমার ভালো লেগেছে। আ মানে খুব আমি যে প্রশংসা করব সেরকমটা না, কিন্তু আমার বেশ ভালো লেগেছে এরকম একটা ব্যাপার। কিন্তু যখন আমি 2nd গল্পে ঢুকলাম শিলশাস্ত্র, তখন আমি বুঝতে পারলাম যে না, বইটার মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে এবং আমি একদম মানে আমার খুব ভালো লেগেছে এই গল্পটা। মানে গল্পের মানে এই যে হত্যার প্রসেসটা এবং তারপরে কি করে খুঁজে পাওয়া যাচ্ছে, সেই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। ৩ নম্বর হচ্ছে হত্যার শাস্ত্র, যেটার মধ্যে একটা চমক রয়েছে এবং যেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আম 3rd রয়েছে কনক শাস্ত্র এবং এই বইটাও মানে এত সুন্দর বিল্ড আপ এবং বিশেষ করে কনক শাস্ত্র এত একটা গথিক ভাইবস দিচ্ছিল না। তক্ষশিলা মহাবিদ্যালয়তে ওরা যাচ্ছে, সেখানে একটু ভৌতিক ব্যাপার-স্যাপারগুলো ঘটছে। তার সাথে রয়েছে রহস্য। তো আমি কনক শাস্ত্রটা পড়ে আমার মনে হলো যে এই বইটার পরের পার্ট আমাকে পড়ে দেখতেই হবে। শরশাস্ত্র আমি জানি। এই বইটা আমাকে পড়ে দেখতেই হবে। মানে দেখতেই হবে। মানে উম আমি এই বইটা মানে সবাইকে রেকমেন্ড করব। সব্বাইকে। মানে আমার মনে হয় আমি বোধহয় শেষ যে এখনো পড়িনি। কিন্তু যারা এখনো পড়ে দেখেননি তাদেরকে আমি বলব এই বইটা অবশ্যই কিনে নিয়ে পড়ুন।
বইটার যদি পজিটিভ কিছু দিক বলতে হয় তাহলে প্রথমেই বলবো যে বুক ফার্মের প্রোডাকশন কোয়ালিটি অসম্ভব ভালো, মানে প্রায় সিলি মিস্টেক প্রায় নেই, মানে প্রিন্টিং মিস্টেক, সরি সিলি মিস্টেক অঙ্ক করতে করতে হয়ে গেছে আর কি, প্রিন্টিং মিস্টেক প্রায় নেই বইটাতে, যেটা ভীষণ ভালো একটা ব্যাপার। প্রচুর অলঙ্করণ রয়েছে, আমি মনে নেই আমি শেষ কোন বই পড়েছি যাতে এতগুলো অলঙ্করণ রয়েছে। আমি ভেবেছিলাম যে লিখে রাখবো মোট কতগুলো অলঙ্করণ রয়েছে, আমার এখন মনে পড়ছে না, আমি এডিটের সময় দিয়ে দেবো। মানে এইগুলো না একটা বইকে আরও সুন্দর একটা অভিজ্ঞতার সাহায্য করে। আর প্রথম গল্পটার ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছিল যে লেখনী বোধহয় একটুখানি স্ট্রেট ফরওয়ার্ড, মানে আমার মনে হয়েছে যে লেখনীতে বোধহয় একটু বোধহয় সরসতা বোধহয় একটুখানি কম, বা একটুখানি বলতে পারেন যে যেটা হয় না অলঙ্করণ, মানে লেখার অলঙ্করণ আমার মনে হয়েছিল যে খানিকটা কম, আর একটু অ্যাক্সেসরাইজড হলে বোধহয় জিনিসটা বেশি ভালো হতো, মানে এটা আমার প্রথমে মনে হয়েছিল। শেষের দিকে মানে গল্পটাতে আমি এতটাই মজেছিলাম যে এই ব্যাপারটা আমি পরে আর খেয়াল করিনি। মানে আমি পার্থক্যটা এভাবে বলছি, কোনো লেখকের সাথে কোনো লেখকের তুলনা করা উচিত নয়, কিন্তু তাও আমি বলছি যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা পড়ার সময় আপনারা দেখবেন যে যে ওইখানে আপনি হিস্ট্রি পাচ্ছেন, ওখানে আপনি রহস্য পাচ্ছেন, তাও না লেখার একটা সরসতা, একটা আলাদা একটা মাধুর্য ছিল, যেটা আমার প্রথম মানে এই গল্পগুলোর ক্ষেত্রে মনে হয়েছে যে একটু স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু আমি আবারও বলছি, যখন আপনি গল্পে যখন আপনি মজে যাবেন না, তখন আপনি এটা আর মানে আপনি খেয়ালই করবেন না। লেখক এখানে প্রত্যেকটা লেখার শেষে বেশ কিছু টিকা রেখেছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং আরেকটা বইয়ের সবচেয়ে পজিটিভ পয়েন্ট যে ইচ্ছা করে লেখক এই গল্পগুলোকে স্ট্রেচ করেনি। আমি দিয়ে দেব যে সূচিপত্র, আপনারা তাহলেই বুঝবেন যে গল্পগুলো কিন্তু গল্পই, ঠিক আছে? মানে বড় গল্প বা এরকম কিছু করার চেষ্টা করেনি। অযথা স্ট্রেচ করলে বরং জিনিসটা আরও বেশি মানে ওই বাঁধনটা, এই যে লেখার যে সুন্দর বাঁধনটা, সেটা বোধহয় ক্ষয়ে যেত। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে খুব পজিটিভ একটা দিক। তো লেখক মানে ডিটেকটিভ হিসেবে এত সুন্দর একটা ক্যারেক্টারকে বেছে নিয়েছেন, মানে আমাদের দেশের মানে এই সমস্ত লোকেরা ছিল বলেই হয়তো তখনকার সময় ইতিহাস এতটা ঠিকঠাক ছিল। এবং লেখক না কখনোই চাণক্যকে অ্যাজ আ ডিটেকটিভ কখনই ওনাকে না খুব পজিটিভ পলিশড এরকম একটা ক্যারেক্টার তৈরি করার চেষ্টা করেননি। আমরা মোটামুটি ইতিহাস থেকে জানি যে এই ক্যারেক্টারটা যথেষ্ট একটু গ্রে ক্যারেক্টার, মানে এর নাম তো কৌটিল্য, তো সেটাও তো একটা নামের একটা কারণ রয়েছে। তো ওনার যে এই যে পজিটিভ নেগেটিভ যে দুটো দিকই যে রয়েছে, সেটা কিন্তু ওই বলিউড সিনেমার মতন একটা বায়োগ্রাফি করার সময় যে একটা হোয়াইট ওয়াশ করে দেওয়া হয়, সেরকমটা কিন্তু করেনি, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং এটা আমার খুব মনে হয়েছিল যে এটা নিয়ে যদি একটা ওয়েব সিরিজ হতে পারে, বিশেষ করে কনক শাস্ত্রটা নিয়ে, মানে ভালো প্রোডাকশন হাউস থেকে মানে বেশ খরচাপাতি করে যদি বেশ ভালো যদি একটা ওয়েব সিরিজ করা যেতে পারে, আমার মনে হয় খুব ভালো হবে। আমার খুব ভালো লেগেছে হত্যাশাস্ত্র। আচ্ছা, নেক্সট যেটা বই পড়েছি সেটা শায়ক আমানের লেখা হাওয়ার রাত। এবং এই বইটা দেখুন, এই যে ফ্ল্যাগগুলো আমি দিয়েছি, এখানে যে সমস্ত অরেঞ্জ ফ্ল্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই অরেঞ্জ ফ্ল্যাগ লেখাগুলো সময় না আমার প্রচণ্ড মনে হয়েছে যে লেখাগুলো মানে সেখানে একটুখানি আদি ভৌতিক, বা আমার একটুখানি পাট করে একটু ভয় ঠিক না, আমি খুব একটা ভীতু নই, ভূতের ভয় তো তেমন নেই, কিন্তু মানে হয় না যে লেখার একটা আলাদা একটা একটা অন্যরকমটা লেগে গেল, তো সেই রকম আমার লেগেছিলো, তার জন্যই অরেঞ্জ ফ্ল্যাগগুলো ইউজ করেছি। তো এখানে খুব বেশি যে অরেঞ্জ ফ্ল্যাগ ইউজ করেছি তা আপনারা নয়, দেখতেই পাচ্ছেন অল্প কটা, কিন্তু ভালো। এবার প্রথমেই বলবো যে গল্পটা মোটামুটি আমি যখন পড়ছিলাম, যখন আমি 28 পাতা আমি লিখে রেখেছি, যখন 28 পাতায় এলাম, তখন আমি বুঝতে পারলাম যে আচ্ছা গল্পটা কিন্তু এবার আমরা ঢুকছি এবং গল্পটা কিছু একটা জিনিস হচ্ছে। এবং এই বইতে যে হরর এলিমেন্টগুলো রয়েছে, সেগুলো আমার মনে হয়েছে যে ইতোজুনজি বা জুনজি, তো আমি জানি না কী বলে, তার উজুমাকি আমি জানি না, কেউ যদি দেখে থাকেন বা আমার মাঙ্গাটা পড়া নেই, তো ওই রকম একটুখানি আমার হরর এফেক্টগুলো লেগেছিলো কিছু কিছু জায়গায়, আমার ওরকমটা মনে হয়েছিল, যেটা আমার বেশ ভালো লেগেছিলো। মানে একটা গা শিরশির একটু অন্যরকম একটা অনুভূতি, যেটা আমার বেশ ভালো লেগেছে। আর একটা পুরো বইটাই রয়েছে একটা কনস্পিরেসি থিওরির উপর বেসড করে, আমি হয়তো ব্লার্বটা দেখিয়ে দেবো, আপনারা একটু পড়ে নিতে পারেন। তো এই বইটা ভীষণ ছোট বই, মানে 215 পাতার বই, কিন্তু আমি দেখিয়েছিলাম আমার বুক হলে যে কত তাড়াতাড়ি আপনারা পড়ে নিতে পারেন, এবং বইটা খুব ফাস্ট পেসডও, এবং আমি খুব তাড়াতাড়ি করে বইটা শেষ করে ফেলেছিলাম। এবং এবার প্রথমেই আসে যে যেহেতু শায়ক আমানের লেখা, প্রচুর যেমন ভক্ত আছে তেমন প্রচুর অভক্তও প্রচুর রয়েছে। তো আমি ওই ভক্তদের দলে, ঠিক আছে? কিন্তু মানে আমি তাও বলবো যে বইটা কাদের জন্য বা বইটা আমার কেমন লাগলো। প্রথম কথা, আমার উত্তর হচ্ছে আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি।
ভালো লেগেছে। এবার আমার যেমন ভাসান বাড়ি ভীষণ পছন্দের একটা লেখা। তো সেই রকম কি ভালো লেগেছে? উত্তর হচ্ছে না। মানে কেউ যদি বলে থাকে হাওয়া রাত খুব ভালো, হতেই পারে, তার পার্সোনাল পছন্দ হতেই পারে। কিন্তু আমার কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু যে খুব ভালো লেগেছে, সবাইকে পড়ে দেখতেই বলব, সেরকমটা আমার মনে হয়নি। আপনারা পড়ে দেখতে পারেন। যারা একটু এক্সপেরিমেন্টাল কিছু পছন্দ করেন, আমি নিরপেক্ষদের কথা বলছি, বা যারা ভাবছেন যে শাহ কামানের লেখা পড়ব কি পড়ব না, তাদের জন্য বলছি। যারা এক্সপেরিমেন্টাল একটু লেখা পছন্দ করেন, বা একটু যদি অন্যরকম কিছু পড়তে চান, মানে গতানুগতিক হররের বাইরে গিয়ে ওই বৌদ্ধ তন্ত্র এই সমস্ত জিনিসের বাইরে যদি কিছু পড়তে চান, তাহলে আমার মনে হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। হতে পারে আপনাদেরও ভালো লেগে গেল। এটুকুনও বলতে পারি, বইয়ের এন্ডিংটা একটু গা শিরশির করে, মানে একটু শিরশির না, একটু গা ঘিনঘিন করার মতন ব্যাপার। মানে যখন আপনি ব্যাপারটা ভাববেন, আমি কিছুই রিভিল করব না, কিন্তু যখন আপনি একদম এন্ডিংটা যখন ভাববেন, তখন মনে হবে এটা কেমন, এটা কেন হলো? তো ওই আর কি, ট্রাই করে দেখতে পারেন। এবং এই শেষ বইগুলোর মধ্যে আমার যেমন হত্যাশাস্ত্র খুব ভালো লেগেছে, তেমনই বলতে পারেন যে এই বইটাও আমার খুব ভালো লেগেছে। এটা তিলোত্তমা মজুমদারের লেখা ধনেশ পাখির ঠোঁট। মানে বলতে পারেন যে সমসাময়িক লেখকদের মধ্যে আমি তিলোত্তমা মজুমদারের যে লেখা একদম পড়িনি তা নয়, প্রচুর ছোট গল্প পড়েছি, কিন্তু কতগুলো উপন্যাস পড়েছি, আই গেস পড়িনি। আমার মনে হয় ওনার উপন্যাস পড়া হয়নি, কারণ এই সমসাময়িক লেখক লেখিকাদের মধ্যে আমি ওনার লেখা পেলাম, যেখানে গিয়ে আমি সামাজিক উপন্যাসের একদম সেই ফিলটা পেয়েছি। মানে যারা আমাকে আমার ভিডিও যারা অনেকদিন ধরে দেখছেন, তারা জানেন যে আমি সামাজিক উপন্যাসের খুব বড় ভক্ত। এবং তো সেই ডেপথ, সেই লেখার মধ্যে একটা অন্যরকম একটা ব্যাপার, সেটা কিন্তু আমি অনেক দিন পর একটা সামাজিক উপন্যাসের পেলাম, তিলোত্তমা মজুমদারের এই লেখাটার মধ্য দিয়ে। এবং এই উপন্যাসটার নামটা একটুখানি অন্যরকম, ধনেশ পাখির ঠোঁট। তো কেন এই নামটা রয়েছে সেটা তো আপনারা উপন্যাস পড়লে বুঝতেই পারবেন। খুব ইম্পর্ট্যান্ট একটা নামকরণ, মানে খুব সুন্দর একটা নামকরণ। এবং পুরো উপন্যাসটার মধ্যে না, মানে আমি কীভাবে এই উপন্যাসটার আপনি প্লট বলবো, মানে এটুকুনও বলতে পারি যে কোনো মানুষ, মানে আমরা যে জিনিসটা চাই, সেই জিনিসটা পাওয়ার জন্য আমরা কতদূর পর্যন্ত যেতে পারি। এবং এই যে আমাদের কোনো জিনিসকে চাওয়ার ব্যাপারটা, এটা কখন আমাদের থেকে, মানে পজিটিভ থেকে একদম নেগেটিভ, মানে বলতে পারেন যে একটা অবসেশন থেকে, একটা পজিটিভ অবসেশন থেকে কখন সেটা একটা ইগোতে চলে যায়, মানে কীভাবে যেতে পারে, সেটা একদম মুখ্য ক্যারেক্টারটা আমাদেরকে একদম বুঝিয়ে দেয়। এবং সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে রাইটিংয়ের স্টাইল, একটা উপন্যাস, গোটা উপন্যাস পুরোটাই রয়েছে ফার্স্ট পার্সন, মানে উত্তম পুরুষে, পুরো উপন্যাসটা রয়েছে ফার্স্ট পার্সনে। এবং সেক্ষেত্রে না লেখাটা আরও বেশি ইন্ট্রিগিং, মানে আরও বেশি, মানে ছেলেটার যে মুখ্য চরিত্র, সেই ছেলেটার মানসিকতার মধ্যে আমরা আরও বেশি ঢুকে গিয়ে না সব কিছু বোঝার চেষ্টা করি। এবং এন্ডিংটা এমন জায়গায় গিয়ে থামিয়ে দিয়েছে, মানে অভাবনীয়। মানে আমি বলব যে সবাই পারলে সবাই পড়ুন উপন্যাসটা। এত ভালো একটা উপন্যাস, আমি জানি না কতজন এটা নিয়ে কথা বলে, কিন্তু কেউ যদি চান একটা ভালো একটা সামাজিক উপন্যাস পড়বেন, কিন্তু তার মধ্যে যথেষ্ট কী বলবো, একটা মনস্তত্ত্ব কাজ করছে একটা চরিত্রের, তো সেটা আপনারা বুঝতে পারবেন। মানে খুব ভালো একটা উপন্যাস, মানে এটা বলতে পারেন যে আমার 2025-এ পড়া আরেকটা ভালো উপন্যাসের মধ্যে জায়গা করে নিল। এই গেল আমার সমসাময়িক লেখকদের পড়া বেশ কিছু উপন্যাসের কথা। এবং এই মধ্যে যদি আপনার কিছু পড়া হয়ে থাকে, বা আপনার কেমন লেগেছে, সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, যাতে অন্যান্য লোকেরাও এটা জানতে পারে যে বিভিন্ন পার্সপেক্টিভের লোকেদের কেমন লেগেছে, যাতে তাদের পড়ার আগ্রহটা আরও বেড়ে যায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। নমস্কার।